হ্যালো নেট অ্যাসপিরেন্টস, বৈঠকি ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ জরুরি। কেন? কারণ তোমার স্বপ্ন যদি জেআরএফ নেট কোয়ালিফাই করা হয়, যদি তুমি ভবিষ্যতে অধ্যাপক হতে চাও অথবা একজন জেআরএফ স্কলার হতে চাও, সেই জন্যই আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে কথা দিতে পারি যে এই রকম শিক্ষণীয় ভিডিও তুমি হয়তো আগে আর দেখোনি। তোমার ঠিক কতটা প্রয়োজনে আসবে এই ভিডিওটি। দেখো, তোমরা অনেকেই স্বপ্ন দেখো যে যে কলেজে তুমি পড়ছো, যে ইউনিভার্সিটিতে তুমি পড়ছো, হয়তো আগামীতে সেই কলেজের অধ্যাপক হিসেবে নিজেকে দেখতে, অথবা একজন গবেষক হতে, মানে পিএইচডি করার সুযোগ পেতে। অনেকেই তো চাই আমরা, কিন্তু তার জন্য আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের নেট পরীক্ষাটা দিতে হয় এবং কোয়ালিফাই করতে হয়। তোমার যদি এই প্যাশনই হয় যে আমি অধ্যাপক হব অথবা গবেষক হব, আর এইটা তোমার স্বপ্ন বলেই তুমি এই ভিডিওটা এখন দেখছো। কি কি বিষয়ে আমরা ভুল করি, কেন আমাদের নেট হয় না, বারে বারে পরীক্ষা দেওয়ার পরে কেন তোমরা ডিপ্রেশনে যাও কিন্তু নেট কোয়ালিফাই কিছুতেই হচ্ছে না, এই প্রবলেমটা অনেকেই আছো যেটা ফেস করছো। দেখো, প্রথমেই নেট নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। দেখবে আমাদের আশেপাশে বন্ধু বান্ধবরা একরকম কথা বলছে, যারা সিনিয়র দাদা দিদি থাকে তারা একরকম কথা বলছে। এরকম তোমরা শুনতে পাও তো? আমি জানি তোমরা শুনতে পাও, কারণ এটা সবাইকেই শুনতে হয়েছে। এবং তোমাদের প্রথম যেটা কি ভুল হয় জানো? তোমরা ভাবো যে মাস্টার্স কমপ্লিট করেছি, নেট পরীক্ষাটা তো সবাই দেয়, তাহলে আমিও দিই একবার। এই আমিও দিই একবার এই রকম ভেবে যারা নেট পড়তে শুরু করো, তাদের অনেকগুলো ভুল হয়ে যায়। হয়তো তুমি একটা সিলেবাস নিয়েছো, যে সিলেবাসটা নেটে আছে, যেরকম সব পরীক্ষায় সিলেবাস থাকে, এই পরীক্ষাতেও সিলেবাস আছে। সিলেবাস নিয়ে তুমি বসেছো, কয়েকটা বই কিনলে, বাজার চলতি কিছু নোটবুক ফোটবুক কিনে নিয়ে ভাবলে যে আমি নেটটা কোয়ালিফাই করে যাব। কিন্তু না, নেট বিষয়টা এতটা সহজ নয়, জেআরএফ তো অবশ্যই এতটা সহজ নয়। কি কি ভুল তোমরা করছো, কি কি ভুল করবে না, এই প্রত্যেকটা বিষয় আজকে আমি আলোচনা করব। চেষ্টা করব যাতে খুব বেশি দীর্ঘায়িত না করতে ভিডিওটা, কিন্তু তাও একটু বড় হবে, কারণ সব বিষয়টা আজকে আমি তোমাদের কাছে বলবো। এবার তাহলে কি কি ভুল হচ্ছে সেই কথাটাই আসি। আমাদের প্রথম যেটা হয়, আমরা ভাবি যে আমরা যখন গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছি, আমরা যখন মাস্টার্স করেছি, এই পরীক্ষাগুলোর মতোই হয়তো বা নেট। কারণ নেটে তো অনেকটাই সিলেবাসের মধ্যে গ্র্যাজুয়েশনে যা পড়েছি, মাস্টার্সে যা পড়েছি সেগুলো তো আছে। সেই গল্প, সেই উপন্যাস, এগুলো তো আছে, বা অন্য অনেক টপিক, সেগুলো তো পাচ্ছি আমরা। তাহলে হয়তো বা সেইভাবে পড়লেই হয়ে যাবে, কিন্তু না, এটা সব থেকে বড় ভুল যে গ্র্যাজুয়েশনে যেরকম তুমি পড়েছো, মাস্টার্সে যেরকম ভাবে তুমি পড়েছো, সেরকম ভাবে নেট পড়লে হবে না। এটা এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা, একটু লোকের কথাটা বলি। লোক কি বলে? লোকে কি বলে? লোকে বলে যে প্রচন্ড পরিশ্রম করতে হয়। প্রচন্ড পরিশ্রম শুধু যদি করতেই হতো, শুধু প্রচন্ড পরিশ্রম করেই যদি নেট হয়ে যেত, তাহলে তো অনেকেই কোয়ালিফাই করে যেত। এখানেও একটি বিষয় বলে রাখি যে দেখো, যে পরিশ্রম করছে, সব থেকে বেশি পরিশ্রম করছে যারা, তারাই কি সব থেকে উচ্চ জায়গায় যেতে পারছে? না। যদি তাই হতো তাহলে তো এখানে কথা উঠবেই, একজন দিনমজুর, একজন কৃষক, একজন শ্রমিক প্রচুর পরিশ্রম করে, ফিজিক্যালি প্রচুর পরিশ্রম করে, তারা কি সমাজের উচ্চ জায়গায় চলে যাচ্ছে? একজন বিত্তশালী মানুষ হয়ে উঠতে পারছে? আসলে বিষয় হচ্ছে তোমাকে রাজার মতো পরিশ্রম করতে হবে, বুদ্ধি দিয়ে, মানে স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম অবশ্যই করতে হবে। সবাই পরিশ্রম করে, সব থেকে যে বিত্তবান মানুষ সেও পরিশ্রম করে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি, বুদ্ধি দিয়ে। এই নয় যে শুধুমাত্র আমি পরিশ্রম করছি মানে আমি নেট পেয়ে যাব, না, এটা ভ্রান্ত ধারণা। এবারে আসবো আর একটা বিষয়। দেখো, কি কি জায়গায় প্রবলেম আরো হয়। যেরকম তোমরা দেখবে যে তুমি হয়তো গ্র্যাজুয়েশনে খুব বেশি নাম্বার পেয়েছো, ধরে নাও তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, তুমি হয়তো মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো খুব স্বনামধন্য কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি হতে পারো, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমার মতো হাজার হাজার ফার্স্ট ক্লাস ফার্স্টের সাথেই তুমি নেটের জন্য যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সাথে লড়তে যাচ্ছ।
কারণ সমগ্র দেশের পরীক্ষা এটা। প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা রাজ্যর, প্রত্যেকটা শহরের আলাদা আলাদা ইউনিভার্সিটির টপারদের সাথে তোমার কম্পিটিশন। তাহলে বুঝতে পারছো সেটা কোথায়? যদি ধরি 100 জন নেট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 6 জন নেট পাস করছে, 1 জন করছে জেআরএফ কোয়ালিফাই। সংখ্যাটা এরকমই দাঁড়ায়। কারণ পার্সেন্টেজে যদি আসি 6% নেট কোয়ালিফাই করে, 1% জেআরএফ। তো এই রকম ভাবে আমি যদি মাথায় রাখি যে আমি তো এতদিন এত নাম্বার পেয়ে পাস করেছি, আমার কাছে নেট এমন বড় কিছু হবে না, ভুল ধারণা। এটাই সব থেকে ভুল ধারণা। কারণ তোমার মতো হাজার হাজার জন আছে যারা তোমার কম্পিটিটরস। এবার আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে, প্রথম যেমন আমাকে সিলেবাস ঠিকভাবে দেখতে হবে, তারপর আমাকে এটা মাথায় রাখতে হবে যেটা অল ইন্ডিয়ার পরীক্ষা, এটা অল ইন্ডিয়ায় পরীক্ষা, তার মানে সবার সাথে আমার কম্পিটিশন। শুধু আমার ইউনিভার্সিটির 50 জন বা 100 জন ছাত্রছাত্রী নয়, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আছে। এটা মাথায় তোমাকে রাখতে হবে। কারণ তোমাকে জানতে হবে, ধরো তুমি একটা কোনো পক্ষের যুদ্ধ করতে যাচ্ছ, তোমার একটা পক্ষ, তোমার সামনের একটা পক্ষ আছে, তোমাকে তো জানতে হবে আমার সামনের পক্ষ কতটা শক্তিশালী, না হলে তুমি তৈরি হবে কি করে? তোমাকে এতটাই তৈরি হতে হবে যে রণকৌশলটা তোমাকে তৈরি করতে হবে, সেটা কাকে দেখে? সামনের জনকে দেখে, যে আমার অপোজিটে আছে কে। হ্যাঁ, এটা দেখে তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ তোমরা জানো এখানে কিন্তু রেজাল্ট ওই কাট অফ ওঠে। অর্থাৎ যদি আমাদের 100 জন পরীক্ষা দেয়, 100 জনের মধ্যে সবাই যদি ভালো নাম্বারও পায়, তারপরেও কি থাকে? কাট অফ। এই কাট অফ অনুযায়ী যারা প্রথম দিকের প্রথম 6 জন তারা কোয়ালিফাই করে। সুতরাং এটা আমাকে মাথায় রেখে চলতে হবে যে নেট কিভাবে পরীক্ষা হয়, তার জন্য কতটা প্রিপারেশন লাগে, এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখবে। তারপরে তুমি এক ধাপ এগোলে, যদি এইটা জানো তারপর তুমি এক ধাপ এগোলে। এবার কি দেখো, বৈঠকে ইনস্টিটিউশন বারে বারে একটা কথা তোমাদের বলে আসে, আমরা অবশ্যই সম্পূর্ণরূপে তোমাকে সাহায্য করব, সর্বতোভাবে সাহায্য করব, কিন্তু বাবা পড়তে তো তোমাকেই হবে। আমরা সব কিছু দিয়ে দিই, এই জন্যই হাজার হাজার ছেলে মেয়ে এত বছর ধরে এই ইনস্টিটিউশন থেকে কোয়ালিফাই করে বেরোচ্ছে। কিন্তু যদি তুমিও চাও কোয়ালিফাই করতে, তার জন্য যতই আমি তোমাকে যাই দিই, তোমাকে নিজেকে পড়তে হবেই। কিন্তু আমরা যেরকম ভাবে বলবো, তুমি যদি সত্যই সেরকম ভাবে পড়তে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি নেট কোয়ালিফাই করবে উইথ জেআরএফ। জেআরএফ নিয়েই তুমি নেট কোয়ালিফাই করবে। কিন্তু যেরকম রাস্তাটা দেখাবো সেরকম ভাবে তোমাকে হাঁটতে হবে। মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়া থেকে একটু সময় কমাতে হবে, আরো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, ত্যাগ করতে হবে জীবনে। ত্যাগ না করতে পারলে কি হবে জানো? তুমি যদি আজকে কিছু কম্প্রোমাইজ করো, আজকে একটু ত্যাগ করো, তাহলে তোমার কালকের দিনটা খুব ভালো হবে। আর না হলে কি হবে জানো? না হলে তুমি কালকে বসে বসে ভাববে, ইস যদি ভালো করে একটু নেটটা কোয়ালিফাই করতাম, যদি একটু ভালো করে পড়তাম। এই যদি ব্যাপারটা তখন তোমার সম্মুখ থেকে উচ্চারিত হবে না বা তোমার ভাবনায় আসবে না, যদি তুমি আজকে ত্যাগ করতে পারো, আজকে সিরিয়াসলি পড়াশোনা করতে পারো। বুঝতে পারলাম বিষয়টা? এবারে কি দেখো, বেসিক্যালি দুটো শ্রেণীর ছেলেমেয়েরা থাকে, কেমন জানো? একজন হচ্ছে সিনসিয়ার আর একজন হচ্ছে সিরিয়াস। একজন সিনসিয়ার, একজন সিরিয়াস। এবার সিনসিয়ার ছেলেমেয়েরা কি করে জীবনে, আর সিরিয়াস ছেলেমেয়েরা কি করে? যে সিরিয়াসলি পড়াশোনা করতে চায়, হ্যাঁ সেও পড়াশোনা করতেই চায়, সেও চায় আমি নেট কোয়ালিফাই করব, আমি সবকিছু কোয়ালিফাই করব, করে আমি অধ্যাপক হব, গবেষক হব ইত্যাদি। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে সে প্রচুর কিছু ভেবে ফেলে, ওভার থিঙ্কিং করে। আশেপাশে 5টা মানুষ 5 রকমের কথা বলছে, সেটাকে সে শোনে, এই পড়ে কিছু হবে না, এই পড়ে কি হবে, এরকম অনেক কথা সে শোনে এবং নিজের মাথার মধ্যে সে সেগুলোকে নিয়ে চলতে থাকে। আর পাশাপাশি তার ভাবনা চিন্তা
হেসে খেলে যে আনন্দ করে পড়াশোনা করাটা আগেই মরে যায়। সে সবসময় ভাবতে থাকে আমি কি পারবো, আমি কি পারবো। এবার সে হয়তো জেআরএফ পেয়েই কোয়ালিফাই করতো, কিন্তু সে জেআরএফটা হয়তো পেলো না, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত ওভার থিঙ্কিং এর জন্য। কিন্তু যে সিনসিয়ার সে কি করে জানো, এই যে একটু আগে বলছিলাম স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট ওয়ার্ক, হ্যাঁ এগুলো খুব প্রয়োজন, জীবনে ভীষণ প্রয়োজন আছে এই শব্দগুলোর, যে স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। শুধু গাধার মতো পড়ে গেলে তো হবে না, কারণ গাধা তো সব থেকে বেশি যে ওজন বয়ে নিয়ে যায়, সব থেকে বেশি তাকে সে পরিশ্রম করে, তার অবস্থান কোথায়? তোমাকে যদি কেউ বলে যে তুমি গাধা, সেটা তোমার ভালো লাগে, নাকি যদি কেউ তোমাকে বলে তুমি সিংহ বা তুমি বাঘ, কোনটা ভাল লাগে শুনতে? তো বিষয়টা হচ্ছে সেটা, স্ট্র্যাটেজিক্যালি সবাই পরিশ্রম করে জীবনে, কিন্তু আমাকে দেখতে হবে আমি কিভাবে করছি, এই ভাবেটা গুরুত্বপূর্ণ, কি পন্থা এটা গুরুত্বপূর্ণ। এবার আসি আসল ঘটনায়। তাহলে কি প্রথমে বলছিলাম, বৈঠক ইনস্টিটিউশন শুধু তোমাকে যে নেট কোয়ালিফাই করিয়ে দেয় ব্যাস তারপর তোমাকে আর চেনে না সেটা নয়। এখান থেকে যারা কোয়ালিফাই করেছে আইআইটিতে পর্যন্ত গবেষণার সুযোগ পেয়েছে, এই প্রত্যেকটা প্রমাণ দিয়ে কথা বলছি, এই নয় যে মুখে বড় বড় কথা বলছি কাজে করি না। প্রত্যেকটা বছরে ছেলেমেয়েরা জেআরএফ পেয়ে কোয়ালিফাই করে বড় বড় জায়গায় যাচ্ছে। তুমি কেন পারবে না? তুমি এটা ভাবছো। বিষয়টা দেখো, আমরা এখানে তোমাকে নেট কোয়ালিফাই করাই, পাশাপাশি তুমি যদি গবেষক হতে চাও তার জন্য থিসিস কিভাবে রেডি করবে, কি করে তোমার গবেষণার পত্রটা তুমি রেডি করবে, কিভাবে ইন্টারভিউয়ের জন্য তুমি নিজেকে তৈরি করবে, সমস্ত কিছু সেশন এখান থেকে হয়। যারা আগে কোয়ালিফাই করেছে তাদের কাছ থেকে শুনে নেবে যদি বিশ্বাস না হয়। আলাদা করে সেশন করি আমরা সমস্ত ফ্যাকাল্টিসদের নিয়ে, ছেলেমেয়েরা থাকে সামনে, তাদেরকে সকলে বলে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে। সুতরাং তোমাকে তো অবশ্যই পরিশ্রম করে একটা ধাপ এগোতে হবে। এবার দেখো একটা ঘটনা, খুব সহজ কথা, আমরা প্রত্যেকেই এটা জানি যে নেট বিষয়টা খুব একটা সহজ অবশ্যই নয়। হ্যাঁ, সেট তুলনামূলক সহজ হয়, যদি তুমি নেট পড়ো তোমার সেট এমনিও হয়ে যাবে, আর তুমি যদি জেআরএফ এর জন্য পড়ো তোমার নেট এমনি হয়ে যাবে। এবার একটা কথা মাথায় রাখবে, তুমি যত ভালো স্যার ম্যাডামের কাছেই পড়ো না কেন, যদি নিজে না পরিশ্রম করো, যদি নিজে না পড়ো, কিচ্ছু হবে না, হতে পারে না। তোমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাডাম ও স্যারও যদি এসে পড়ায়, তুমি যদি ভাবো যে আমি তো অনেক ভালো স্যার ম্যাডামের কাছে পড়ছি কিন্তু আমি নিজে খাটছি না, ওতে কিচ্ছু হবে না। ওতে বছর বছর আসবে, যেরকম দুর্গাপুজো আসে বছর বছর নেট আসবে, বছর বছর নেট দিতে হবে। কিন্তু তোমাকে নিজেকে সিলেবাসটা কমপ্লিট করে, ক্লাস সিরিয়াসলি করে, মক টেস্ট সিরিয়াসলি দিয়ে, আগে পিওয়াইকিউ কোয়েশ্চেন দেখতে হবে, আগের বছরের কোয়েশ্চেন কেমন হয়েছিল, কি ধরনের হচ্ছে, কারণ দিনে দিনে নেট কিন্তু প্রচন্ড কঠিন হচ্ছে। এই ধরনটাকে আমাদের জানতে হবে। আর ওই যে প্রথমে বলেছিলাম আমার কম্পিটিটরস কারা, সেটাকে মাথায় রাখতে হবে। আমার কম্পিটিটরস কিন্তু 10 জন নয়, লাখ লাখ লোক। সুতরাং এটাকেও মাথায় রাখতে হবে, তাদের মেরিটটাকে মাথায় রাখতে হবে, এই ভেবে তোমাকে চলতে হবে। আমি তোমাদের সব সময় বাস্তব জীবন নিয়ে শিক্ষা দিতে চাই, এই নয় যে তোমাদের কল্পনার জগতে ভাসিয়ে দেব। আমি নিজেও এই জায়গা থেকেই উঠে এসেছি। আমি মাস্টার্স করতে করতে নেটের জন্য প্রিপারেশন নিয়েছি, নিজে নিজে পড়েছি, তারপরই মাস্টার্স হয়ে যাওয়ার পর জেআরএফ নেট কোয়ালিফাই করেছি। বিষয়ে তার পাশাপাশি ভেবেছি আমার কি ইচ্ছা, আমি কি করতে চাই, তারপরই আমি পিএইচডি করছি। এখনো পিএইচডি আমার রানিং, আমার পিএইচডি 1 মাস পরই সাবমিশন আছে, এবং পাশাপাশি আমি একটা কলেজে পড়াচ্ছি। তোমার লক্ষ্যটা তোমাকে স্থির করতে হবে। ওই যে বললাম একটু আগেই, যখন তুমি এমএ করছো অথবা এমএ কমপ্লিট করেছো, নেট পড়তে হয় বলে একটু পড়ি না, দেখি না কিরকম কি বিষয়টা হয়। তুমি হয়তো জানোই না পেপার 1-এ ঠিক কেমন কেমন প্রশ্ন থাকতে পারে, কি কি বিষয় পড়তে হয়, তোমার লক্ষ্যটাই ঠিক নেই, তোমার উদ্দেশ্যটাই ঠিক নেই, তুমি এমনি পড়তে এসেছো, এসে তুমি তারপর ভয় পাচ্ছ। কি ভয় পাচ্ছ? এত সিলেবাস কেউ কি কমপ্লিট করতে পারে, কেউ কি পারে পড়তে এত কিছু, পেপার 1 পেপার 2, তাহলে এত মানুষ পড়ছে কি করে, তুমি কেন নয়? এত মানুষ যদি পড়ে তাহলে তুমি কেন নয়? এটা নিজেকে প্রশ্ন কখনো করেছো? এতজন যদি কোয়ালিফাই করে তুমি কেন করবে না? আর আমি একটু আগেই বলছিলাম যে আমাদের গ্র্যাজুয়েশনে
এবং মাস্টার্সের অনেকটাই সিলেবাস এখানে থাকে, তাই 6 মাসে তুমি কমপ্লিট করতে পারো, কারণ তোমার অলরেডি অনেকটা পড়া আছে। এবার শুধু লক্ষ্যটা একটু চেঞ্জ করে, পন্থাটা একটু চেঞ্জ করে পড়তে হবে, আর বারে বারে মক টেস্ট দিতে হবে। গোটা সপ্তাহ ধরে আমি কি ইউনিট পড়লাম, আমি কোন সাব ইউনিট পড়লাম, আমি তারপর উইকেন্ড বসে বা আমি সপ্তাহর যে কোনো একটা দিন বসে মক টেস্ট দেব, আমি দেখব আমি কতটা তৈরি হলাম। এটা তো করতেই হবে তোমাকে, এইভাবে তোমাকে এগোতে হবে। তুমি যদি সেলফ স্টাডিও করতে চাও এইভাবেই এগো, আর বেশি সময় নষ্ট করে নয়। কারণ মাথায় রাখবে, যারা বুদ্ধিমান তারা কিন্তু সিনসিয়ারলি কম সময়ে স্মার্ট ওয়ার্ক করেই এই নেটটা কোয়ালিফাই করে যায়। বেশি সময় দিলে তোমার আরো 20 জন কম্পিটিটরস বেড়ে যাবে। বছর বছর ছেলেমেয়েরা পাশ করছে, কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় বছর বছর কোয়ালিফাই করছে, তাই তো? এবার তারাই আবার পরবর্তীতে তোমারই কম্পিটিটরস হয়ে দাঁড়াবে। সুতরাং মাথায় তোমাকে রাখতে হবে, আজ থেকে ধরে নাও তুমি যদি এই নেটকে টার্গেট করো, 10 বছরের যারা আগের ক্যান্ডিডেট তারাও তোমার কম্পিটিটরস, আবার যারা এখন মাস্টার্স পড়ছে তারাও তোমার কম্পিটিটরস। এবার এই সংখ্যাটা তো বাড়তেই থাকবে। তুমি যত সময় নষ্ট করবে তত তোমার কম্পিটিটরস বাড়তে থাকবে। শুধু নেটের ক্ষেত্রে নয়, শুধু নেটের ক্ষেত্রে নয়, তুমি যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে তখনও দেখবে, তুমি যখন সিএসসির জন্য অ্যাপ্লাই করতে যাবে তখনও দেখবে। সুতরাং সময়টাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করতে হবে, ভীষণভাবে বুদ্ধি দিয়ে। আর বুদ্ধি দিয়ে করলে, আমি তোমাকে বলছি, আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, 6 মাস যথেষ্ট টাইম, যথেষ্ট সময়। 6 মাস, 6 মাসের মধ্যে ইজিলি কোয়ালিফাই করতে পারবে তুমি, কিন্তু শুধু একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, যেমনটা আমরা বলবো তেমনটা করতে হবে। এবার এই প্রসঙ্গে আরেকটি কথাও বলে রাখি, দেখো হয়তো তোমার এখানে অনেক অনেক ইনস্টিটিউশন আছে, অনেক অনেক বিষয় আছে, তোমরা যেখানে ইচ্ছা হয় সেখানে পড়ো, যেখানে ভর্তি হও সেখানে হও। আমার ব্যক্তিগত বৈঠকি ইনস্টিটিউশনকে নিয়েই যে সেরকম কোনো কথা বলছি তা নয়, আমি তোমার দৃষ্টিভঙ্গিটাকে সজাগ করছি, শুধু এইটুকু সিনিয়র হিসেবে আমার কাজ। আমি তোমার এই দৃষ্টিভঙ্গিটা সজাগ করছি, তার কারণ তোমাদের জায়গায় একদিন আমিও ছিলাম, আর আমাকে এরকম করে হয়তো এতটা ভালো করে বলে দেওয়ার কেউ ছিল না, কিন্তু আমি নিজের লক্ষ্যটা সেদিন থেকেই স্থির করেছিলাম যে আমার এটাই লক্ষ্য হবে, এই একটাই আমার লক্ষ্য হবে, সেই লক্ষ্যটাতেই আমি এগোবো, আর অন্য কোনো দিকে আমি যাবো না। আমারও তখন বন্ধু বান্ধব ছিল, অনেকেই আমাকে নানান কথা বলেছে, নানান বিষয়ে যে আমার কনসেন্ট্রেশন ব্রেক করার চেষ্টা করেছে, এটা করবেই, বন্ধু বান্ধবীদের কাজ এটা। কারণ ভালো বন্ধু বান্ধব হাতে গোনা 1-2 হয়, বাকিরা ভুলভাল। সুতরাং তোমাকে এটা ফেস করতে হবে, কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। আর এই জন্যই আরো একটা কথা বলে রাখি, তোমরা এটাও খোঁজ নিয়ে দেখবে, যারা আর্থিকভাবে খুব একটা সক্ষম নয়, কারণ নেট অনেকটা মানে 1 বছর পড়া মানে বেশ একটা খরচা হয়, জানো তোমরা, এবং অন্যান্য অনেক ইনস্টিটিউশন 1 বছর ধরে পড়ায় একটা মোটা অঙ্কের টাকা নেয়, এটা সহজ কথা। কিন্তু বিষয় হচ্ছে যে সেক্ষেত্রেও একটা বিষয়, 6 মাসে করলে আমাদের এই আর্থিক জায়গাটাও কিছুটা কমে আসে। কিন্তু এর মানে কি কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ? না, কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ কোনোদিনই বৈঠক ইনস্টিটিউশন করেনি, আশা করি ভবিষ্যতে আমি থাকতে পর্যন্ত এরকম কখনো হবে না, এই গ্যারান্টি আমি দিয়ে থাকতে পারি তোমাদেরকে। পাশাপাশি এটাও বলে রাখি, আমি এটা অবশ্যই তোমাদের আমার নিজের মহানুভবতা দেখানোর জন্য বলছি না, কিন্তু কিছু ছেলে মেয়ের কাজে আসবে সেই জন্য বলে রাখি, যারা একেবারেই আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে বিনামূল্যেও পড়িয়ে থাকে বৈঠক ইনস্টিটিউশন। এটার জন্যেও তোমাদেরকে খোঁজ নিয়ে নিতে হবে, যারা আগে পড়াশোনা করেছে, বিনামূল্যে পড়েছে, এখনো পড়ছে, ইভেন এখনো পড়ছে, আমি খুব তাড়াতাড়ি তাদেরকে তোমাদের কাছে নিয়ে আসব। যাদের সত্যিই খুব পারিবারিক অবস্থা খারাপ থাকে তাদেরকেও আমরা পড়াই। আমি একটা কথা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জেনারেল লাইনে যারা পড়াশোনা করে অনেকেরই আর্থিক অবস্থা খারাপ থাকতেই পারে বা থাকেও, দেখাও যায় এটা। তাদেরকে হাতটা ধরে টেনে নিয়ে আসার চেষ্টা আমি সর্বত সময় করেছি এবং আমাদের ইনস্টিটিউশনও সবসময় সেটা করে থাকে। যাই হোক, এবার আসি আরেকটি মূল পয়েন্টে। এর মধ্যেই তোমরা অনেকে আছো, নেট মানেই অসম্ভব ভয় লাগছে, ভীষণ ভয়, কি করে করব। শোনো,
বৈঠকি ইনস্টিটিউশন অসম্ভবকেই সম্ভব করে। আমি তোমাকে কথা দিচ্ছি, একটু আগেও বলেছি, তুমি যদি সিরিয়াসলি পড়ো তোমার জেআরএফ কোয়ালিফাই করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু বৈঠকি ইনস্টিটিউশনের। শুধু তোমাকে যেমন করে বলবো প্লিজ সেভাবে পড়তে হবে। তোমরা আর একটা ভুল কোথায় করো দেখো, সে বিষয়টাও বলি যে তোমরা ভুল আর একটা জায়গায় কি করতে যাও। বিষয়টা হচ্ছে যে তোমাদের অনেকেই থাকো, সিলেবাসটা আমরা ডাউনলোড করেছি, এইবারে আমরা পড়বো, ভীষণ একটা অদম্য ইচ্ছা শক্তি হয়েছে সেই মুহূর্তটায়, প্রচুর পড়বো, নেট কোয়ালিফাই করে ফেলবো, এরকম আছো অনেকে, মানে ইনস্ট্যান্ট যাদের মনে হবে এরকম আছো। তারা কি করবে জানো, তারা হয়তো সিলেবাস নিয়ে চলে গেল কলেজ স্ট্রিটে চলে গিয়ে তারা বলছে যে এই সমস্ত বই আমাকে দিয়ে দাও, কোনো একটা বড় দোকানে চলে গেল, সেখানে গিয়ে এই সব বই আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে গেলাম। এবার 5,000 10,000 টাকা তুমি বই কিনে নিয়ে চলে এলে, কিন্তু বইয়ের জায়গায় থাকলো পড়ে, আর তুমি ওই যে ভেবে ফেলেছিলে আমি পড়বো, ওই ভাবনাতেই সীমাবদ্ধ থেকে গেল। হ্যাঁ, বই তোমাকে অবশ্যই কিনতে হবে। প্রথম কাজই আমাদের এটা, সিলেবাস অনুযায়ী আমাকে বই কিনতে হবে এবং আমাকে বই পড়তেও হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কারণ নেট কোয়ালিফাই কিন্তু এমনি শুধু মুখস্থ বিদ্যা নয়, এখানে কনসেপচুয়াল প্রশ্ন আসে, পেপার 1-এও আসে, পেপার 2-এও আসে। মুখস্থ দিয়ে হবে না, আমাকে টেক্সট পড়তে হবে, আমাকে ভীষণ গভীরে গিয়ে জানতে হবে, আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। অনেক টেক্সট তোমাদের হয়তো আগে থেকে পড়া থাকবে, সেই দৃষ্টিভঙ্গিতে না পড়ে এখন পড়তে হবে শুধু প্রেক্ষাপট নয়, সমস্ত খুঁটিনাটি তথ্য সেগুলোকে জানতে হবে আমাদের। এইভাবে আমাদের এগোতে হবে একটু একটু করে। আর যারা মনে করো যে আমরা কোনো একটা জায়গা থেকে নোটস কিনে নেব, একবারে সব নোটস পেয়ে যাব, নোটসগুলো নিয়ে বসবো আর নেট কোয়ালিফাই করে যাব, হবে না, এভাবে পসিবলই না। তোমাকে টেক্সট পড়তে হবে, অবশ্যই তোমাকে নোট ডাউনও করতে হবে, অথবা তুমি যেখানে পড়বে সেখান থেকে তুমি নোটও নাও, নোট তোমাকে নিতে হবে, কিন্তু টেক্সট ব্যতি রেখে নয়, সেটা টেক্সটটা আগে পড়ে নিজের কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর তো নোট তো পড়বই। নোট তো অবশ্যই আমাদের একটা শর্টকাট ট্রিক্স। আমার পরীক্ষার সময় আমার বই নিয়ে বসার সময় না থাকলে আমি নোটই পড়বো, কোনো প্রবলেম নেই, কিন্তু নোট আমাকে প্রথম দিন থেকে পড়লে হবে না, আমাকে প্রথমে আগে টেক্সট পড়তে হবে, বুঝতে হবে জিনিসটা, আর জিনিসটা বুঝতে পারলে দেখবে ওখানেই তোমার ভয়টা 80% কেটে গেছে, তোমার ভয়টা 80% কেটে যাবে। আরেকটা বিষয় মাথায় রাখবে, যারা হয়তো প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি, যে প্রকৃত পড়াশোনা করে সে জানো, সে যখন রাত্রে ঘুমাতে যায় সেভাবে আজকে আমি প্রচুর পড়াশোনা করেছি, আমি শান্তিতে ঘুমাচ্ছি। এই যে প্রচুর পড়াশোনা করে শান্তিতে ঘুমাচ্ছি, তোমার মনে যদি এই স্যাটিসফ্যাকশন থাকে তাহলে তুমি অবশ্যই পড়ছো, আর না হলে তুমি সত্যই পড়ছো না, শুধু ভাবছো আমি পড়ছি। আর এই যে টাইম মেপে পড়া, 10 ঘন্টা পড়েছি, 10 ঘন্টা পড়েছি আবার কি, তোমার তো কাজই পড়াশোনা, তুমি পড়বে, অন্য কিছু কত ঘন্টা করেছো সেটা ভাবতে পারো। আমি 1 ঘন্টা মোবাইলের স্ক্রিনের মধ্যে সময় কাটিয়ে ফেললাম, আমি 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া, এই হোয়াটসঅ্যাপে, এই ফেসবুকে এতক্ষণ সময় কাটিয়ে ফেললাম, এইটা ভাবতে পারো। কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়েছি, ঘন্টা মেপে নয়, আসলে তোমার সমস্তটাই পড়াশোনা। এই কটা মাস তোমাকে নিজেকে দিতে হবে, একদম নিজেকেই চুপচাপ করে দিয়ে দাও যে আমি এই 6 মাস শুধু পড়বো, শুধু পড়বো, আর কিচ্ছু করবো না। সকালে উঠবো, পড়তে বসবো, আবার ঘুমাবো, আবার পড়তে বসবো, এই আমার কাজ। 6 মাস দাও, তারপর দেখবে কতটা সাফল্যের হাসি তুমি হাসতে পারছো, কতটা সুখের সেই অনুভূতি। এই অনুভূতিটা প্রত্যেকে পেতে চাও তোমরা, কিন্তু এই রাস্তাটা এগোতে চাও না। এই রাস্তাটা না পেরিয়ে কি, একটা কথা বলো তো, যে তুমি ধরো 2 তলায় উঠবে, তোমাকে তো 1 তলার সিঁড়িটা পেরিয়ে তারপরে 2 তলায় উঠতে হবে, তো এই সিঁড়িটা তো তোমাকে ভাঙতেই হবে। একটু পরিশ্রম আছে, একটু কষ্ট আছে, তার সাথে অনেকটা ধৈর্য চাই, চেষ্টা চাই, ইচ্ছা শক্তি চাই। তুমি 100 বার পারবে, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি পারবে। শুধু নিজের উপর কনফিডেন্স রাখো, খুব ভালো করে তৈরি করো নিজেকে, আর নিজের লক্ষ্য স্বপ্ন, এটাই আমার লক্ষ্য, এটাই আমার স্বপ্ন, এর বাইরে আমি কিচ্ছু বুঝি না, এইভাবে নিজেকে তৈরি করো। 100% শিওর যে তুমি জেআরএফ নেট কোয়ালিফাই করবেই।
এবার বলি, তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে এটা যে 6 মাসে তো আমরা গোটা সিলেবাসটা পড়েই শেষ করতে পারবো না, তারপর কি করে আমরা তৈরি হব। দেখো, অনেক জায়গায় অনেকেই তোমাকে এই কথাগুলি বলে যে 6 মাস টেক্সট পড়তে হবে, 6 মাস টেক্সট পড়তে হবে, তারপরে আর 6 মাস প্রিপারেশন। আমি এই কথাটায় একেবারে বিরোধী। কারণ আমি টেক্সট পড়বো 6 মাস, তারপরে 6 মাস তৈরি হব কেন? আমি টেক্সট পড়তে পড়তেই তৈরি হব না কেন? এই প্রশ্নটা আমি সব সময় সকলকে বলি যে তুমি টেক্সট পড়তে পড়তে তৈরি হবে, আগে টেক্সট পড়বে তারপর তুমি তৈরি হবে না। এটা তো সম্পূর্ণরূপে সেই পন্থা যেই পন্থায় সময় যায় বেশি, কাজের কাজ কিছু হয় না। দেখো, টেক্সট পড়তে পড়তেই তোমাকে রেডি হতে হবে। কেমন রেডি হওয়া? তোমরা অনেকেই বলতে পারো যে পেপার 1 ম্যাডাম ভীষণ কঠিন, সাবজেক্টের কিছু কিছু পোর্শন ভীষণ কঠিন, কিন্তু তুমি তো পড়ছো, তুমি তো প্রথম দিন থেকে শুরু করেছো, আর কঠিন জিনিসকে সহজ করে দেওয়ার জন্য তুমি ক্লাসও করছো। কিন্তু যেদিন তুমি পড়ছো, ধরো তুমি একটা টেক্সট পড়ছো, ধরে নাও, আমি একটা উদাহরণ দিই, একটা টেক্সট তুমি পড়ছো, সেই টেক্সটটা সম্পূর্ণরূপে একদম 100% পড়ে ফেলো। তোমার যদি মাথায় এটাই বসে থাকে যে আমি তো এই টেক্সটটা এই 6 মাসে শেষ করার জন্য পড়ছি, বাকি 6 মাসে আমি ভালো করে পড়বো, সেটা কিন্তু আর হবে না। কারণ তখন তোমার সময় নষ্ট হবে, তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারছো না। মাথায় রাখবে, তুমি একবারই যখন পড়ছো এমন করে পড়ো, এমন করে পড়ো যেন তোমাকে ওই আবার ভাবতে হয় না যে আমি আরো 6 মাস পড়বো। না, এটা মানে তো পুরোপুরি তোমার সময়টা নষ্ট করা। একবার টেক্সট পড়বে, এমন করে নোট ডাউন করবে যাতে করে সমস্ত কিছু সেখান থেকে তোমার কভার হয়ে যায়। বারবার কেন খাটবে? একই কাজ কেন দুবার করবে? এগুলো বোকা ছাড়া কারা করে? ওই যে আবারও বলছি, কম সময়ে যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমাকে স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। নানান মানুষ নানান কথা বলবে, যে যার সুবিধা মতো কথা বলবে, সেই সুবিধাটা তুমি তোমার কিসে সুবিধা সেটা দেখে নেবে। বুঝতে পারলাম বিষয়টা? আরও একটা প্রসঙ্গ তোমাদের বলি। দেখো, যেহেতু নেট পরীক্ষাটা সমস্ত ভারতবর্ষের মধ্যে এবং কঠিনতম পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা নেট, তোমরা জানো এটা, যেরকম আছে ইউপিএসসি, ক্যাট, নেট, এগুলো পরপর যে সমস্ত গেট, নেটও কিন্তু প্রায় অনেকটাই এরকম কঠিন একটা পরীক্ষা। কিন্তু বিষয় হচ্ছে যে যারা, ধরো যে সমস্ত ছেলেমেয়েরা অলরেডি খুব ভালো পড়াশোনায়, যারা অলরেডি অনেক নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছে, আমি নেটের কথা বলছি না, আমি নানান বিষয় নিয়েই বলছি, সব জায়গায়, ধরো যারা খুব ভালো পড়াশোনা করে, যারা খুব ভালো গাইডেন্স পেয়ে ছোট থেকে বড় হয়েছে, এই রকম ছেলে মেয়েদের কোয়ালিফাই করাতে অসুবিধা হয় না। তোমরা এটা খুব ভালো করে জানো, কারণ তাদের ভিতটা অলরেডি ভালো, তারা অলরেডি ভালো করে পড়ে এসেছে, তাই তো? তোমরা এটা বুঝতে পারছো নিশ্চয়ই। তাই জন্যই দেখবে, যদি একটা উদাহরণ দিই ছোট্ট, যে এই আইআইটি বা ধরো আইআইএম, এইমস, এই সমস্ত প্রতিষ্ঠান যা আছে, সেখানে দেখবে যে তারা ওখানে অলরেডি ছেকে ভালো ছেলে মেয়েদেরকেই নিয়ে যাওয়া হয়, তারপর তারা সেখান থেকে তো বড় নানান নাম্বার পায়, প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিষয় হচ্ছে এটা যে আসলে যারা মিডিয়াম স্টুডেন্ট, যারা এই স্বপ্নটা ভাবতেও ভয় পায় যে আমি জেআরএফ কি পাবো, তাদেরকে জেআরএফ পাওয়ানোটা আসলে চ্যালেঞ্জ। এটাই আসল চ্যালেঞ্জ, এটা মাথায় রাখবে। আর তোমারও মনের মধ্যে এটা থাকা উচিত, আমি জেআরএফ পাবো, আমি খুব বড় একটা জায়গায় চান্স পাবো গবেষক হওয়ার অথবা পরবর্তীতে অধ্যাপক হওয়ার। আর এই বৈঠকি ইনস্টিটিউশন থেকেই কোয়ালিফাই করে আইআইটিতে পিএইচডি করছে বেনারসে আমাদের একটি ছাত্রী। তো যাই হোক, এই বিষয়টাই তোমাদেরকে বলছিলাম আমি, যে দেখো, নিজেকে, যারা অলরেডি ভালো পড়াশোনা করছো, যাদের ভিত খুব ভালো, তাদের যে এফর্ট দিতে হয়, আমাদের ক্ষেত্রেও মানে স্যার ম্যাডামদের ক্ষেত্রেও তাদের জন্য যে এফর্ট দিতে হয়, তার থেকে বেশি এফর্ট অবশ্যই দিতে হয় যারা একটু মিডিয়াম অথবা একটু পিছিয়ে পড়েছো, হয়তো সেই সমস্ত সুবিধা পাওনি ছোট থেকে, এরকম অনেকেই থাকো যারা জেনারেল লাইনে পড়াশোনা করো, তাদেরকে তৈরি করাটা তো অবশ্যই চ্যালেঞ্জিং।
আর তাদেরই স্বপ্ন আমরা পূরণ করব, অবশ্যই সকলেরই। এটা নয় যে শুধুমাত্র তোমাদের কথা বলছি, সকল ছাত্রছাত্রীর কথাই বলছি, কারণ আমাদের দায়িত্ব সকলের কথাই ভাবা, সকল ছাত্রছাত্রীর কথা ভেবেই বলছি। কিন্তু তোমরা যারা হয়তো ভয়ে ভয়ে পিছিয়ে যাও, এত বেশি খরচা হবে, এত বেশি বই কিনতে পারবো না, এত এই সেই নানান কথা ভাবো, তারা নিজেদের স্বপ্ন দেখেছো, সেটাকে বাস্তবে নিয়ে এসো, সেটা বাস্তবায়ন করো। এই স্বপ্ন আমিও দেখেছিলাম, আমি যখন করতে পেরেছি তোমরাও করতে পারবে। বোঝাতে পারলাম? আরেকটা বিষয় তোমাদের বলি, দেখো তোমরা অনেকেই বারবার জানতে চাও যে ম্যাডাম ইম্পর্টেন্ট কোন জায়গা, ইম্পর্টেন্ট কোনখানটা পড়বো, পেপার 1-এ বলুন, পেপার 2-এ বলুন। যখন প্রথম নেটটা পড়া শুরু করছো তখন এই ইম্পর্টেন্টের চক্করে যেও না। ইম্পর্টেন্ট অবশ্যই থাকে না সেটা বলছি না, সেটা পরীক্ষার আগে আগে তোমাদের ঠিকই বলা হবে। তোমরা নিজেরাও দেখতে পাবে, যখন তোমরা PYQ প্র্যাকটিস করবে তখন নিজেরাও বুঝতে পারবে যে ঠিক কোন কোন পোর্শনগুলো বেশি ইম্পর্টেন্ট বা বারে বারে ওই জায়গা থেকে প্রশ্ন আসে। কিন্তু প্রথমেই যাবে না ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট সেটাই পড়বো না। এইটা প্রথম থেকে মাথায় ঢুকে গেলে কি হবে জানো, সেটা হচ্ছে ওই জায়গাটাই ভালো করে পড়ছি, বাকিগুলো পড়ছি না, বাকিগুলো থেকেও তো প্রশ্ন আসে। সুতরাং প্রথমে আমার কাজ হবে মোটামুটি সব সিলেবাসটাকেই কমপ্লিট করা। এইবারে যারা খুব কনফিডেন্স থাকে যে আমি এই জায়গায় ভীষণভাবে রেডি করেছি, আমার একটা ইউনিট ছেড়ে দিলে অসুবিধা নেই, অথবা আমি 4টে টেক্সট ছাড়তে পারি, তাদের সেই কনফিডেন্স থাকলে বাকি পোর্শনগুলো সে এমনই রেডি করেছে সে ছাড়তে পারে। কারণ আমরা কি দেখেছি যে 50টা প্রশ্ন আসবে পেপার 1-এ, আর পেপার 2-এ 100টা প্রশ্ন আসবে। এই 50টা প্রশ্নের মধ্যে তুমি যদি ভাবো আমি 40টা ঠিক করলাম, হ্যাঁ তুমি 40টা ঠিক করলে, আর তুমি পেপার 2-এ 60টা 70টা ঠিক করলে তো আরামসে তুমি জেআরএফ পেয়ে যাচ্ছ। আমি একদম সবটা ধরে নিয়ে জেনারেলদের কথা বলছি, অবশ্যই তুমি জেআরএফ পেয়ে যাচ্ছ। কিন্তু মাথায় রাখবে যখন প্রথম শুরু করছো চেষ্টা করবে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এইসব জায়গায় না গিয়ে কাজ তোমার যেটা হবে সবটাকেই মোটামুটি শেষ করা। তারপর ধীরে 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 নিজেই বুঝে যাবে কোন জায়গাটা তোমার বেশি ভালো করে হয়েছে, কোন জায়গাটা হয়নি, কোন জায়গাটা আবার পড়তে হবে। যারা সেলফ স্টাডি করবে তাদের জন্য এটা বলছি, আর অবশ্যই যারা বৈঠকি ইনস্টিটিউশনে পড়ছো বা পড়বে ভবিষ্যতে তাদের জন্য তো আমি নিজে আছি। তোমাদের অনেকের অভিযোগ ছিল ম্যাডাম আপনি ক্লাস নেন না, আপনি হয়তো কম ক্লাস নিয়েছেন। হ্যাঁ, এটা আমার নিজের সমস্যা ছিল, কারণ হচ্ছে তোমরা জানো আমি অনেক কিছুর সাথে যেহেতু যুক্ত আছি, সুতরাং একটু সমস্যা হয়। কিন্তু এই সেশন থেকে আমি তোমাদের নিজে ক্লাস নেব এবং প্রত্যেকের সাথে আমার দেখা হবে, সকলকে আলাদা আলাদাভাবে কার কোথায় সমস্যা সেটা নিয়ে আমি বসবো, ঠিক আছে? সুতরাং তোমরা আমার আন্ডারেই থাকবে, চিন্তা নেই, কোনো ভাবনা চিন্তা নেই যে আমি ক্লাস নেব কি নেব না, আমি তোমাদের ক্লাস নেব এই সেশন থেকে। যাই হোক, তো এই হলো আজকের ভিডিও। তোমরা যারা অনেকে ভয় পাচ্ছিলে কি করব ম্যাডাম, নেট কি করে শুরু করব, আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম, এর থেকে আর কি বেশি করতে পারি তোমাদের কাছে। আর বাকি পরবর্তী যা ভিডিও করব সেখানে তো অবশ্যই কথা হবে, লাইভ ক্লাসে কথা হবে, লাইভ ক্লাসে আমি আসবো তোমাদের সাথে কথা বলতে, সেখানে কথা হবে, নেটের বিষয় নিয়ে আসবো বা SLSTর বিষয়ে আমরা আসবো, খুব তাড়াতাড়ি আসবো, সেখানেও কথা হবে। কিন্তু যারা নেট নিয়ে ভীষণ দ্বন্দ্বে ছিলে, ভীষণ করে ভাবছিলে কি করব না, তাদেরকে বলে রাখি সব কিছু সম্ভব। মানুষ পারে না এমন কিচ্ছু হয় না। ছোট থেকে এই কথাটা শুনে আসো না, বাবা মারা বলে থাকে মানুষের অসম্ভব কিছু আছে নাকি, এটাই আসল কথা। অসম্ভব বলে কিচ্ছু নেই, তুমিও সেটা মাথার মধ্যে ভেবে নাও, অসম্ভব বলে কিচ্ছু নেই। নেট একটু কঠিন হতে পারে, কিন্তু আমরা একসাথে লড়াই করব এবং একসাথে আমরা এটাকে ক্র্যাকও করব, ঠিক আছে? তো চলো প্রত্যেকে ভালো থাকো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।